ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন এবং আনন্দে আছেন। ঈদের এই আনন্দকে আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্যে আমরা আজ আড্ডায় মেতে উঠব। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, কেমন কাটছে ঈদ? খুব ভালো। ভালো কাটছে। স্যার, আপনার পরিবারের সদস্যদের সাথে যদি আমাদের একটু পরিচয় করে দিতেন। প্রথম কথা, আমার কঠিন সদস্য আমার স্ত্রী হাসিনা ওয়ার্দা চৌধুরী। ওয়ার্দাটা বাদ দেবেন না ভাই, ইম্পর্টেন্ট। ওয়ার্দা আমার গোলাপ ফুল, সুন্দর গোলাপ। ওদিকে আমার ছেলে মাহি, এটা তথই বছর তার ছেলের বউ। লোপা বললে বেশি লোকে চিনে না, মায়ের বউ চিনে না, তাই চিনে। এটা আমার বড় মেয়ের জামাই, আমার বড় মেয়ে মুনা চৌধুরী, দ্য ব্যারিস্টার ইন দ্য ফ্যামিলি। আমার ছোট মেয়ে ডাক্তার শায়লা চৌধুরী, স্পেশালিস্ট ইন মেডিসিন এবং লন্ডন থেকে এমআরসিপি। এই চারজন হলো আমাদের নাতি নাতনি। এই প্রথম দুজন হলো মাহি এবং মাহির বউ। শেরজাদ, আরস্তালিস এন্ড ফারিস্তা ইজ আমার বড় মেয়ে, মুনার মেয়ে। আর মেহবেশ আমাদের ছোট মেয়ে। অনেক ধন্যবাদ স্যার। স্যার, আমরা যতটুকু জানি যে আপনার জন্ম কুমিল্লায়, আপনার নানা বাড়িতে। রাইট, একদম ঠিক। তো সেই কাহিনীটা আমরা শুনতে চাই। তখনকার দিনে, এমনকি বোধহয় এখনকার দিনে কিছু কিছু আছে এই প্রচলনটা, বাচ্চা হওয়ার সময় মেয়েরা প্রায় মায়ের বাড়িতে চলে যায়। আমার মায়েরা দুটো বড় বোন ছিলেন, তাদের বাচ্চা ওখানে প্রথম দুই বাচ্চা তাদের হয়েছে। সুতরাং এই ব্যাপারে আমার সময় ব্যতিক্রম হয় নাই। কাজে কাজে আমার জন্ম কুমিল্লা হওয়া, বিকজ এটা আমার নানা বাড়ি, মুন্সিফ বাড়ি, এটা তো স্বাভাবিক ঘটনা তখনকার নিয়ম অনুসারে। তারা আমার বাবা ততক্ষণে মুন্সিগঞ্জে প্র্যাকটিস করতেন। কিছুদিন পরে আমি জন্ম হওয়ার বেশ কিছুদিন পর ঢাকায় চলে আসেন। স্যার, আপনি যখন ঢাকায় এলেন তখন কি মগবাজারের বাসায়? না, প্রথমে মগজ তো পরে, অনেক পরে। অনেক পরে। প্রথমে আমরা ওল্ড টাউন, তখন তো ওল্ড টাউন ছিল। তার আগে ছিল বংশাল, তার আগে ছিল রায় সাহেবের বাজার, বলা হতো রাসাব বাজার ঢাকায় অ্যাকসেন্টে, বুঝলেন? ওটা ছিল ঢাকা কোর্ট পার হয়ে তার পেছন দিকে। এইখানে অনেক উকিল ছিলেন সে সময়। ঢাকা কোর্টের আশেপাশে তার বাড়ি নেওয়ার চেষ্টা করতেন। আমার বাবার অনেক দিন পর্যন্ত গাড়ি ছিল না, অনেক দিন। স্যার, এখন থেকে যদি আমরা আরো বেশ কিছুকাল মানে একদম পিছনে চলে যাই, মায়ের কাছে কি আপনি শুনেছেন যখন আপনার জন্ম, আপনাকে নিয়ে কি হয়েছিল? ওইটার চেয়ে তার আগের ঘটনা শুনেছি, আমার বাবার বিয়ের ঘটনা। এটা খুব ইন্টারেস্টিং ছিল তখনকার দিনের ব্যাপারে বলা যায়। আমার বাবার বিয়ের সময় বরযাত্রীর সৃষ্টি হলো। সে অসংখ্য অনেক নিকটাত্মীয় দূরাত্মীয় সবাইকে দাওয়াত করতে হবে, এবং তাদের ফ্যামিলির নিকটে দূরাত্মীয় যত মেয়েরা আছে আরও আগে আসবে। 7 দিন আগে থেকে বিয়ে বাড়িতে খাবে। বিয়ে বাড়িতে খাওয়া, ইনভার্টেড কমাতে খাওয়াটাই তখন সে বিয়ের মজা আসলে। এবং তখন আমাদের দেশে বিখ্যাত ছিল তখন পদ্মার, আমরা পদ্মা থেকে খুব দূরে না, ইলিশ মাছের প্রাচুর্য ছিল, বড় বড় মিষ্টি কুমড়া ছিল, এখন কিছু পাওয়া যায়। মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ রান্না করে দিনের পর তারা এগুলো ভোজন করতেন। তারপর আসলে বিয়ে শুরু হতো, উৎসব সব নিয়ে গভীর রাত্রে কুমিল্লাতে হাজির হলেন। তারপর সেখান থেকে ঘোড়াঘাট থেকে রিসেপশন করে গভীর রাত্রে, রাত 2-3টা হবে এরকম, তাই রিসিভ করে মুন্সিফ বাড়িতে নিয়ে যাওয়া হলো। কিন্তু সকাল 10টার দিকে এমন সময় দেখে যে টেলিগ্রাম হাজির বলে একটু স্যালুট মারলো। তখনকার টেলিগ্রাম একটা আতঙ্ক ছিল। টেলিগ্রাম মানে দুঃসংবাদ, পরে বলতে কামসার, মানে কামসারে গেছে প্রায় কারো এই অবস্থায়। তাই ওই কামসার টেলিগ্রাম এসে গেছে, সবাই মনে করলো তাই। আমার বাবার বড় ভাই চাচা ছিল তখন গার্জিয়ান, আমার দাদা মারা গেছে। আমার বাবা খুব ছোট ছিল সেই অবস্থায়, এই জন্মের পরপরই মারা গেছে। সেই অবস্থায় যখন তারপর কফিরুদ্দিন চৌধুরী টেলিগ্রাম তার আয়া হয়, তখন উর্দুওয়ালারা প্রায় এই কাজ করতো। তাতে সবাই যখন আতঙ্কিত চুপচাপ, সে অবস্থায় কফিরুদ্দিন চৌধুরী দরখাস্ত খুললেন। তারপর কিছুক্ষণ পড়লেন। প্রথমে ভীষণ ভয়, একটা আশঙ্কা তার চোখে মুখে ছিল। তার প্রচণ্ড অট্ট হাসে ফেটে পড়লেন। হাসি কেন, হাসি কেন, জামাই হাসে কেন? টেলিগ্রাম খুলে দেখলেন তার ভিতরে লেখা, পিলো উইথ কেয়ার, ভাবি, ভাবির পিলো, ভাবির কোলবালিশ উনি সযত্নে পেঁচিয়ে নিয়ে চলে এসছেন। তখনকার দিনে সবার বিছানায় আলাদা আলাদা থাকতো।
হোল্ড অল বলে একটা যন্ত্র ছিল, সংখ্যা বলতে হোল্ড অল একসঙ্গে আসে, হোল্ড এভরিথিং, হোল্ড অল, সেটাকে যিনি নিয়ে এসছেন তখন যে আমার চাচির বালিশটাও তার ভিতরে পেঁচিয়ে এসে উনি তা জানতেন না। পিলো উইথ কেয়ার চাচি সাবধান করেছে, কারণ পিলোর ভিতরে কিছু আছে, উনি বারকে একটু বাজিয়ে দেখলেন টুং টুং করে আওয়াজ হচ্ছে, আমার চাচির গয়না সব ওইটার ভিতরে ছিল। ও আচ্ছা। তখন ডাকাতি হতো, সে সবচেয়ে দামি যে গয়নাগুলো বালিশের ভিতরে থাকতো, সে পিলো উইথ কেয়ার, বিয়ের আগের গল্প আর কি। আমি এবার একটু ম্যাডামের কাছে যাই। আপনার ছোটবেলাটা কোথায় কেটেছে, কোথায় বড় হয়েছেন, কেমন ছিল আপনার ছোটবেলাটা? জন্ম কুমিল্লা। কুমিল্লাতে। কেমন ছিল ছোটবেলাটা? অত্যন্ত দুরন্ত ছিল। আপনি জানেন তো? আমি জানি, আমাকে বলে স্বীকার করেছে পরে, পেয়ারা গাছের উপরে চড়তো, আমাকে বলছে না, আমার কাছে বলেছে না, জানে আমি পরে পরবর্তী পর্যায়ে বলেছে আমাকে, আমি পেয়ারা গাছে চড়তাম, আমি পেয়ারা গাছ থেকে পড়ে তার একটা ঠ্যাং ভেঙে গিয়েছিল, এই ঠ্যাংটা অনেকদিন কষ্ট করতে হয়েছে, এখন একটু একটু হয় কষ্ট। হ্যাঁ, পেয়ারা গাছ, তারপরে আম গাছ, আম গাছে চড়তো, পেয়ারা গাছে অনেক আম চড়তো। গাছ ছিল, কাঁঠাল গাছ ছিল, কাঁঠাল গাছ কি করতে বলো, কেমনে বুঝতা, টেস্টিং করতে অনেক কাঁঠাল ঝুলতো তো এক একটা অসংখ্য গাছে, কাঁঠাল তো পাকলো কিভাবে বোঝার জন্য লাঠি দিয়ে খোঁচাবি, তাতে কিরকম আওয়াজ বোঝা হতো? যেত যে পাকছে, এবার এটা আমরা বোঝা যায়। এক্সপার্ট ছিলাম আর কি। আর আম গাছ তলায় তলায় যত আম ঘরে থাকুক না কেন, ওই আম যে একটা পড়বে ওইটার জন্য, ফ্রেশ আমটার জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ, পাকা ওটা একটা একটা আম কম্পিটিশন পড়বে। ছিল, আমাদের বাড়িতে ছিল এটা। সে গ্রামের বাড়িতে থাকে ওটা। আর দুইটা পুকুর ছিল, আমি নানু বাড়িতে গিয়েছি দেখছি। হ্যাঁ, সামনে একটা পিছনে একটা। অসংখ্য অসংখ্য গাছ ছিল। আমার তখন আলাদা একটা এক্সাইটমেন্ট ছিল, বিকজ আমরা যেরকম 3 ভাই বোন, আর আমাদের নেক্সট জেনারেশন যেটা আরো খারাপ অবস্থা, আমার 2 বাচ্চা আর আমার আরেক বোনের 1 বাচ্চা, এটা আরেক বোনের একটা 1 বাচ্চা, এখন। একজন দুইজন ম্যাক্সিমাম। আর আমার বাবা আমাদের সঙ্গে ভাই বোন ছিলেন 8 9 জন। 9 জন, 10 কি জন। মজা। তো এটা একটা মানে ফুল হাউস যে মজাটা ছিল। আমরাও তো 6 বোন, কাজিনরা একসাথে হয়ে 6 বোন 2 ভাই ছিলাম, এক একজনের সবাই মাথায় এক এক রকম। পায়ে পিঠাপিঠি 2 কি বছর লোপার কি অবস্থা, বড় লোপার ছোট। কি নতুন কিছু যোগ করা আমার আছে? তো জন্ম এখানেই। ওর বাপ হলো ক্যালকিশিয়ান, ঢাকায় চলে আসে, রেফিউজি হয়ে, রেফিউজি ঘটি। ঘটি, হ্যাঁ? আমার বাপ বিয়ে করছে কুমিল্লায়, আমি বিয়ে করছি কুমিল্লায়, এও কুমিল্লায়। যেন আমার বাবা বলে যে কুমিল্লা বলো না, কু শব্দটা খারাপ, বলবো সুমিল্লা। শুমিল্লা, আমার শুমিল্লা বলতে বলি। এবার শুনি আমরা ব্যারিস্টার মেয়েটার কথা। হ্যাঁ আপা, আপনি বলেন আপনার কথা। আপনার ছোটবেলায় কেমন ছিলেন আপনি? আমি কেমন ছিলাম? হ্যাঁ, ওরা তো ঢাকায় জন্ম। বলো, ওদের জিজ্ঞাসা করো, হামসে না পুছো, পুছো উনি কো। না না না, আমি ছোটবেলায় আসলে সবাইকে অর্ডার করতাম। ডেঞ্জারাস। আচ্ছা। আমার বড়। ভাইকে অর্ডার করতাম, আমার বোনকেও অর্ডার করতাম। তবে আমি ওদেরকে ছোটবেলাতে যা অর্ডার করেছি, ওরা বড় হয়ে আমাকে সেটা এটা কম্পেনসেট ওষুধ করে করেছে। আচ্ছা। বড় হওয়ার পরে ওরাই আমাকে বলতো, "এই, তুমি এটা করো, এটা করবে না, এটা করো।" আমি মাঝে মাঝে বিদ্রোহী হয়েছিলাম, আমি বললাম ঠিক আছে আজকে আমি নিলাম একদিনের পদত্যাগ। একদিন, শুধু যদি বলে আমি নিলাম তখনই বলতো আমি আসলে চেক করার জন্য বলছি। ওইদিন আমার শাস্তিরও বাইরে যেত। আমার একটা ঘটনা মনে পড়ে, জানেন, ও ঘরে বিছানা শুয়ে আছে, তারপর সে ওই ঝুনঝুনি, ওর ডাক নাম ঝুনঝুনি আর কি, আচ্ছা। ওই ঝুনঝুনি ঝুনঝুনিকে ডাকাডাকি শুরু করছে, অনেক চিল্লাচিল্লি করার পর ঝুনঝুনি বাইরে পড়াশোনা করতে ওটি চলে আসছে, কি এর ব্যাপার কি, আমার গ্লাস পানি দাও, পানি কোথায়, টেবিলে আছে না, আছে, ঢেলে খাও না কেন, ঢেলে দাও। বলে, আমার যে পরীক্ষা। ওই জন্য ভালো না। এখন ওর জায়গাটা এইগুলো হচ্ছে argument। আমার বড় মেয়ে। এখন সবাইকে চালায়, সেম ক্যারেক্টার। বাকি 3টাকে ও চালায়। আপা, আপনার ছোটবেলার কথা বলেন, কেমন ছিলেন আপনি? আমরা তো আসলে বড় হয়েছি আমাদের দাদা বাড়িতে মগবাজারে, তো সেটা অনেক বড় ছিল শ্যামলী একদম। হ্যাঁ, সামনে পিছে অনেক জায়গা, হরিণ ছিল, কুকুর ছিল, বিড়াল ছিল, মানে সবকিছু গরু ছিল, কবুতর ছিল, কবুতর ছিল, খরগোশ ছিল, দাঁড়াও, দাঁড়াও। মুরগির ফার্ম মৌমাছিও ছিল। রাইট, একটা ফেস ছিল, মৌমাছিও পাওয়া মৌমাছি এই সব বাড়িতে আমার কিছু যাওয়ার আছে। সুযোগ হয়েছে। ইট ওয়াজ একদম জুর মতন ছিল। আর চারদিকে তো চাচা বাড়ি, ফুপু বাড়ি, মানে সবাই কাছাকাছি থাকতাম তো, পাড়ার মধ্যে তো অনেক অনেক আড্ডা দেওয়ার মজা সুযোগ ছিল। করে বড় হয়েছি। কোনোদিন মাগরিবের আগে বাসায় ফিরতাম না, কিন্তু আমি সবচেয়ে ছোট ছিলাম, তো অবশ্যই আমি একটু বেশি স্পয়েলড, যেটা হয়। আর আর বাপ আমাকে সবকিছুতে বলে, একটু, সত্য কথা। হ্যাঁ, আমার আব্বা আমাকে একটু বেশি স্পয়েল করার অভ্যাস আছে। আচ্ছা। এটা তো নর্মাল, ছোটরা তো আর হবে সবসময় এটা। ওর পক্ষ নিত, আমাদের পক্ষ বেশি নিতে। আর আমি ইউজুয়ালি আই ওয়াজ রাইট, এই জন্যই আমার পক্ষ না নিত। না না, সে ছোট তো। না, মানে আমার একটা গল্প মনে আছে, আমার আব্বা সবসময় বলতেন, মানে আমাদেরকে মাঝে মাঝে খুবই ইমোশনালি ব্ল্যাকমেইল করতেন। তো এর মধ্যে একটা গল্প ছিল যেটা উনি প্রায় বলতেন, আমি যখন অনেক বুড়া হয়ে যাব, আমার সব দাড়ি সাদা হয়ে যাবে, চুল সব সাদা হয়ে যাবে,
তখন আমি যখন ঘরে ঢুকবো শুধু আমার ছোট মেয়ে আমাকে চিনবে, আর কেউ আমাকে চিনবে না। কেউ আমরা ওনাকে চিনবই না, একমাত্র ওই চিনবে। তো আমাদের একটু দুঃখ লাগতো শুনে। আমার মনে হয় হেলাল ভাইয়ের একটা অভিজ্ঞতা শুনি আমরা, এই পরিবারে আপনার কেমন লাগছে? আসলে আমার সেটাই ভালো। ছাত্র জীবনের আদর্শ ছিল রাজনীতিবিদ হিসাবে ডক্টর বি চৌধুরী। So আমি সত্যি সৌভাগ্য যে একটা পর্যায়ে ওনারই জামাই হয়ে আমি এখন আদর্শ এই বাড়িতে আমার আসছি। ওয়াইফ। সেদিক থেকে অত্যন্ত আনন্দিত এবং হ্যাপি। বাচ্চারা আচ্ছা, আমি একটা ওর গুণের কথা বলি, সে খুব ভালো রান্না করে। হাসের মাংস, হাঁসের মাংস, হাঁসের গোস্ত গরুর মাংস, ফেমাস, হাঁসের গোস্ত, গরুর গোস্ত, খাবার খুব ভালো রান্না আর মাছ খুব ভালো মাছ, রান্না। মাছ নিজে বাজার করে বাসায় গিয়ে সব রান্না করে, সাথে সাথে রান্না করে আবার আমার জন্য সে পাঠায় দিবে। সবসময় শাশুড়ির জন্য পাঠাবে আগে। আমার জন্য বৌদি পাঠাবে। শাশুড়ি, হ্যাঁ? আরে বাপ। জামাইয়ের হাতে রান্না খাওয়া। হ্যাঁ, আম্মু আমার হাতে রান্না পছন্দ করে বলে সে আমার জন্য এক বাটি পাঠায় দিবে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসছি। বিরতির পর আবার চলে এলাম, চলুন আবার আড্ডায় মেতে উঠি। ঈদটা কিভাবে কাটে স্যার আপনার? ঈদটা আসলে সত্যি কথা যেটা সামাজিকভাবে দেখতে হয়, শুধু ব্যক্তিগতভাবে দেখাটা ঠিক হয় ঠিক বলে মনে হয়নি আমার কখনো। আপনি রোজা করবেন, রোজার সময় জাকাত দেওয়ার নিয়ম, ওই সময় জাকাতটা দিয়ে দিতে হবে, এই তো সবাই তারপর সবাই মিলে যেটা খেতে পারে, এটা এক নম্বর কথা। তারপর আমরা ওই যে রোজার সময় আমরা পার পার্সন একটা ফিক্স করে একটা দেওয়া হয় যে টাকাটা, সেটাও দিতে হবে নামাজের আগে। তো সেই জিনিসটা তখন বোঝা যায় যে আসলে আমাদের কত গরিব মানুষ আছে, তাদের কীভাবে সাহায্য করা যায়। আমার ওয়াইফ তার গ্রামে যেসব খুব দুস্থ গরিব মানুষ আছে তাদের জন্য টাকা পাঠিয়ে দেয়, কখনো শাড়ি কাপড় পাঠিয়ে দেয়। যেমন আমার মোটামুটি একটা ফিক্সড অ্যামাউন্ট আছে, ওই সময় আর বেশি দিই, কিন্তু আমার সারা বছর একটা লিস্ট আছে, গরিব মানুষ যেগুলো আছে আমরা পেনশন বলি ওদের, একটা লিস্টে 40-42 জনের মতো আছে, তারা সবসময় আমরা চেষ্টা করি আমরা জাকাতের টাকা তাদের দিয়ে যাতে সারা বছর কিছু কিছু দিতে পারি সেরকম। যাই হোক, কিন্তু ঈদের আর কোরবানির তো কথাই নেই, তারা যে কবে ডাক্তার সাহেবের গরু আসবে 2টা, এটা খাইবে কিভাবে, এটা যেন অনেক দিন গনে। সত্যি কথা এটা তো যেটা। স্যার মুক্ত মানুষ হিসাবে, আর যখন আপনি বঙ্গভবনে ছিলেন তখন কেমন ছিল স্যার? আপনি ঠিকই বলছেন, বঙ্গভবন কেউ মুক্ত মানুষ না, এটা ঠিকই কথা। কিন্তু আমার সময় আমি একটা জিনিস দেখেছি যে আগের রাষ্ট্রপতি যারা ছিলেন তাদের সারাদিনে ভিজিটার ছিল 5-6 জন মাত্র। আমার সময় এটা আমার সেক্রেটারি সাহেবরা খুব চেষ্টা করেছে কমানোর জন্য প্রাণপণে, তারপর আমি 14-15 জনের কমে আমার ভিজিটার দেখি না। 1 নম্বর। 2 নম্বর, আমার গ্রাম থেকে বা আমার এলাকা থেকে অর্থাৎ মুন্সিগঞ্জ যে কোনো জায়গা থেকে যদি লোক আসতে থাকতো, আর পরিষ্কার কথা ছিল আসতে দিতেই হবে, দেখা করতে তাদের বন্ধ করতে পারবে না। এটা নেইবারদের জন্য একটা ব্যাপারই থাকবে। এছাড়া ঈদে বক্তৃতা ওরা বেশি আসতো, বেশি সংখ্যায়, তাদের আমরা স্পেশাল কিছু করার চেষ্টা করতাম। সুতরাং আসলে বঙ্গভবন খুব খারাপ লাগতো ওই দিক দিয়ে। অনেকটা বন্দি ওই দিন কিছুদিন আগে বর্তমান রাষ্ট্রপতি বলেছেন, আমি বারবার এই কথাই বলেছিলাম, এটা একটা মুক্ত জীবন, ওটা একটা বন্দি জীবন। স্যার, আপনার ছোটবেলার ঈদের কথা শুনতে চাই। আপনার মায়ের হাতের কোন রান্নাটা আপনার সবচাইতে প্রিয় ছিল ঈদের দিন? অ্যাকচুয়ালি আমার মা, আমরা ছোট থাকতেই বারবার রিউম্যাটিক ফিভারে আক্রান্ত হতেন, তখন তো বুঝতাম না, উনি 39 বছর বয়সে মারা যান। অনেক অল্প বয়স। আমরা 5টি ভাই বোন, 5টি বোন 4টি ভাই, আমরা সবাইকে রেখে চলে যান যখন তার বয়স মাত্র 39। আমি তখন মেডিকেল কলেজে 3rd ইয়ার উঠেছি, সুতরাং অসুস্থ থাকতাম, প্রায় উনি রান্নার সুযোগ পেতেন না। তবে কিছু কিছু রান্নার স্বাদ আমরা এখন যখন রেফারেন্স হয় তারা বলে মা এইভাবে রান্না করতেন, মা ওইভাবে রান্না করতেন, কি টেস্ট আমি এখনও ভুলতে পারি না। মজা হলো আমার বাবা খুব এক্সেলেন্ট রান্না করতেন, আচ্ছা, এক্সেলেন্ট রান্না করতেন। কোনো বিয়ে শাদী হলে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে মানে বাবা চাচা এদের ছেলে মেয়ে ইত্যাদি বিয়ে শাদী রান্না ডাইরেক্টলি উনি তদারক করতেন, নিজে দেখাইতেন এইভাবে দাও, এই মশলা দাও, এই মশলা দাও, এবং নিজে ডেকচির মধ্যে ইয়ে দিয়ে চামচ, বড় চামচ দিয়ে, কাঠের চামচ দিয়ে রেখে দিতেন, বলে এইভাবে রান্না করবি। তারপরে কেমন করে দম দিতে হয়, উপরে কয়লা দিতে হয়, গ্রামের বাবু ছিল জানতো না, সত্যি কথা যেটা, এগুলো সব ইন্ট্রোডিউস করেছেন। তখনকার দিনে তিনি আমাদের রেজালা খাওয়াতেন, সাধারণ পোলাও করবা না, রেজালা রান্না করো, আমি শিখাতেন কেমন করে কাঁচামরিচ দিয়ে রান্না করতে হয়, রেজালা ভালো রান্না বান্না করতেন। জি, মায়ের হাতের কি রান্না? ঈদের দিন ঈদের সময়? স্পেশাল ঈদ স্পেশাল, ঈদ স্পেশাল হচ্ছে কি গাজরের হালুয়া। আর ঈদের দিন আমরা আসলে সকালবেলা ওখানে বাসায় গিয়ে নাস্তাটা খেয়ে তারপরে আমরা নামাজে বের হই আব্বা আম্মা। আমরা এই বাড়ির উপর তলায় থাকি, 5তলা 6তলা। আমরা থাকি আর কি। তো ওখানে আমরা নাস্তাটা খেয়ে তারপর নামাজে বের হই, আসার পরে আমরা দুপুরে খাই। আর নর্মালি 12টা 1টার দিকে
আমাদের নিচে একটা অ্যারেঞ্জমেন্টে যেখানে সমস্ত আমাদের যারা দেখা করতে আসেন এই জন্য তখন তারা পলিটিক্যাল পলিটিক্যাল সেটা কত লোক হয় প্রায় হয় ভালোই হয়। সখানেক লোক হয় ভালোই ধরো। হয় সখানি ওইটা আবার লোপা দায়িত্ব যে ওর ওই ও বানাই স্পেশালটা কোন স্পেশাল কি ওর দই বড়া দই বড়া ওর ডিউটি ওর দই বড়া হচ্ছে স্পেশালটা তার মুনা আর ঝঞ্ঝনি এরা বিভিন্ন ধরনের মিষ্টান্ন নিয়ে আসে আম্মুর বেস্ট হচ্ছে আমার মনে হয় যেটা চালের জর্দা। জর্দা জল। চালের জন্য একটু কমলা দিয়ে করে ওটা খুব মজা। আচ্ছা কমলা আর মুনা আপু ওইটাই আম্মুর রান্নার মধ্যে আম্মু একটা করে গাজরের সেমাই। গাজরটাকে অনেক চিকন চিকন করে সুতার মতো কাটতে হয়, ওটা দিয়ে সেমাই রান্না করে। এটা আমি একবার জীবনে করেছিলাম, এটা খুব অনেক কঠিন। আচ্ছা। তো ওইটা খুব স্পেশাল। আর আম্মুর দেখেছি যে আম্মু 2 রকমেরই পায়েস করে। হ্যাঁ, যেটা আমি অনেক বাসায় খেয়েছি, আমার অত ভালো লাগে না, কারণ ওই যে প্রিসাইসলি আম্মু যখন চিনি দিয়ে যেই পায়েসটা করে সেটাতে গরম মশলা কম দেয়, একটু তেজপাতা দেয়। আবার যখন গুড়ের পায়েস করে, গুড়ের ফ্লেভারটা যেন পুরোপুরি থাকে, তখন কোনোই গরম মশলা দেয় না। এই জিনিসগুলো আসলে অনেকেই জানে না। তো আম্মুর গুড়ের পায়েসটা খুবই ভালো হয়। আচ্ছা, লোপা ভাবির শাশুড়ির কোন রান্নাটা সবচেয়ে প্রিয় ঈদের দিনের জন্য? আমার কাছে ওই জর্দাটা খুব জর্দা মজা লাগে। আমি খুব পছন্দ জর্দার করি। candidate। আমার জর্দাটা ওই যে কমলা ছিলে আলগা করে ওটা করে, আর আম্মা একটু কমলা খোসা। চিনি একটু কম দেয়, তো তা আমি আম্মাকে বলি যে আমার জন্য একটু চিনি বেশি দেয়, কারণ আমি খুব মিষ্টি খাই, আমি মিষ্টি খুব পছন্দ করি। ওইটা আমার খুব মজার হয়। আমার দুটো জিনিস আমার খুব ভালো লাগে, একটা হচ্ছে ডিমের একটা করো না জর্দা ডিমের যে ডিমের জর্দা ডিমের জর্দা ওইটা খুব মজা। গুড়ের পায়েস আচ্ছা, খুবই মজা। আর গুড় দিয়ে পায়েস করে। গুড়ের পায়েস। বাচ্চারা অনেকক্ষণ বসে আছে, ওদের সাথে কথা হচ্ছে না। শেরেজাদ, কি করছো তুমি? আমি মাত্র হাই স্কুল গ্রাজুয়েট করলাম, আর ইনশাল্লাহ কয়েক মাস পর আমি ইউনিভার্সিটি যাচ্ছি, ইউকে নালে ইউএসএ তে। তুমি কি পড়ছো? আমি এখন গ্রেড 9 এ। আচ্ছা, আমি মাত্র গ্রেড 8 এ, এন্ড আমি একই আমরা তিনজনই সেম স্কুলে পড়ি। আচ্ছা, আমি আইএসসিতে পড়ি, আমি মাত্র 4 গ্রেডে উঠেছি। আচ্ছা। স্যার, আপনার তো একের ভিতরে 3 বলা যাবে না, বহুমুখী প্রতিভা। পরিবার থেকে যদি আপনি আসি, বলছেন আপনার মেয়েকে আপনি ডাক্তার বানিয়েছেন, ইনশাআল্লাহ ছেলেকে রাজনীতিবিদ, যোগ্যতা হয়েছে, বড় মেয়েটাকে শেষ অবধি তাকে আপনি ব্যারিস্টারি পড়িয়েছেন। বাধ্য করেছি মোটামুটি। স্যার, এটা আমার বাবা লয়ার ছিল, বড় লয়ার ছিলেন সিভিলে। তখনকার দিনে ঢাকা ডিস্ট্রিক্টে আলাদা ডিস্ট্রিক্ট বার ছিল, হি ওয়াজ দ্য বেস্ট লয়ার ইন ঢাকা ডিস্ট্রিক্ট। তারপর যখন স্বাধীনতা এসে গেল, পাকিস্তান হয়ে গেল, পাকিস্তানি স্বাধীনতা আর কি, সে উনি হাইকোর্টে জয়েন করলেন। সুতরাং আমার সবসময় একটা ইচ্ছা ছিল, যদি ল নিয়ে আমি অনেক ডিল করেছি, পার্লামেন্টে ল তৈরি করতে হয়, ওই মেড ল, দ্য ইন্টারপ্রিটেশন ইজ ল অফ ল ইজ মেড বাই দ্য লয়ার্স রিয়েলি অ্যান্ড দ্য জাজেস। সেই জন্য আমার খুব খারাপ লাগতো যে আমাদের ফ্যামিলিতে একটা লয়ার নাই। তখন আমি খুব চেপে দিলাম, বারবার বুঝাতে অবশেষে রাজি হলাম। একদিন অবশ্য ঘুষটা রেখে দিলাম, ভাই শুরু করার পয়সাটা আমি দেবো, যাও, চিন্তা করো না। এরপরে কি আর পয়সা দিতে হয় নাই? না, এরপর তো জামাই আছে, জামাই পয়সা দিচ্ছে, নিশ্চয়ই খুব হেল্প করেছে। স্যার, আমরা যদি 1976 সালে ফিরে যাই, 76 সাল, টেলিভিশনের পর্দায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একজন উপস্থাপক, সফল ব্যক্তিত্ব, মানুষ বসে থাকে, অন্তত আমি বসে থাকতাম টেলিভিশনের সামনে, অনুষ্ঠানটা কখন হবে, আপনার ডাক্তার। হঠাৎ করে আপনি রাজনীতি ফিরে এলেন, আমরা আশাহত হলাম এই কারণে, ওই অনুষ্ঠান থেকে আমরা যা পেতাম, পরবর্তীকালে হাজারো অনুষ্ঠান হয়, কিন্তু সেই মেজাজটা, সেই মজাটা আমরা পাই না। আপনার অনুভূতি কেমন? কঠিন প্রশ্ন। স্যার, কেউ আঘাত পাক এটা আমি চাই না, কিন্তু জিনিসটা হলো যে আমার অবশ্য মাই ফার্স্ট লাভ ওয়াজ মেডিসিন, এবং সেই সূত্র ধরে আমি চিকিৎসক হিসাবে নিজেকে সফল করার চেষ্টা করেছি, এবং একজন শিক্ষক হিসাবে আমি চিকিৎসা করব, ভালো চিকিৎসা দেবো, যেটা এখানে পায় না লোকে, এই ধরনের চিকিৎসা দেবো, এবং ডাক্তার তৈরি করব, ভালো ডাক্তার তৈরি করব। এই দুটো থেকে আমি কখনো ছেড়ে আসতে পারিনি, এমনকি রাষ্ট্রপতি হয়েও আমি এটা ছাড়তে পারিনি, রুগিয়ে দেখেছি। শুধু আপনার ভুললে চলবে না, ওইটা কিন্তু আমার প্রথম প্রেম, মাই ফার্স্ট লাভ, ওটা ছেড়ে আমি কখনো যাইনি, আসিনি। 1, 2, বরং যদি বলতে হয় যে আপনার টেলিভিশনে যাওয়াটা, এটাই হঠাৎ। ছোট্ট একটা গল্প আছে, গল্পটা অনেক লম্বা হয়তো বলবো না, কিন্তু একটু ছোট্ট করে যদি বলেন, তখনকার পরিবেশ তো আচ্ছা, ঠিক অন্যরকম আছে। ছিল। তখন স্বাস্থ্যের প্রথমবার প্রোগ্রাম হচ্ছে বিটিভিতে, এর আগে কখনো হয়নি। 5টা কি 6টা প্রোগ্রাম হয়ে গেছে। লাস্ট প্রোগ্রাম যখন হচ্ছে চক্ষু বিশারদ, আমার খুব বিশিষ্ট বন্ধু ছিল, প্রধান বন্ধু ছিল বলা হয় সেই সময়,
ডক্টর আলিম চৌধুরী। আমি গিয়ে দেখি আলিম চৌধুরী মস্ত একটা চোখের মডেল নিয়ে তাকে বোঝাচ্ছেন। আর একজন ভদ্রলোক, চশমালা ভদ্রলোক এরকম তাকিয়ে আছেন আর বারবার থামাচ্ছে, এইভাবে না এভাবে বলেন, এভাবে না এভাবে বলেন। আমার লোকটা তো বলা চলে বেয়াদব, এত বড় ডাক্তারকে এইভাবে বোঝাচ্ছে। যাই হোক, তখন আমিও ধৈর্য ধরতে পারলাম। আমি মাঝে বললাম না এইভাবেও নয়, এইভাবে কোন একটু ভালো হবে। তখন লোকটা আমাদেরকে তাকায় রইল, অনেকক্ষণ তাকিয়ে রইল। সে লোকটা আর কেউ নয়, অত্যন্ত স্বনামধন্য টিভি ব্যক্তিত্ব, উপস্থাপক, নাট্যকার এবং নাট্যশিল্পী আব্দুল আল মামুন। দু একদিন পরে দেখি উনি স্বয়ং আমার চেম্বারে এসে হাজির। আলিম চৌধুরীর ব্যাপারটা উতরে গেছিল, মোটামুটি ভালোই ছিল সত্যি কথা বলতে কি, কিন্তু তার ধারণা ছিল আমিও কয়েকটা অনুষ্ঠান করে বোধহয় ভালো হবে। কারণ আমাকে বললেন, দেখেন এই যে প্রোগ্রাম শুরু করছি, এই প্রোগ্রামটা আমরা